হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমরা এসএসসি যেই নন টেকনিক্যালের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো স্টার্ট করি। তো আমাদের যেটা প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, ইন এ কনকেভ মিরর ইফ অবজেক্ট ইজ প্লেসড অ্যাট সেন্টার অফ কার্ভেচার দেন ইমেজ উইল বি, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে যে কনকেভ মিরর কি আর কনভেক্স মিরর কি, তার আগে জানতে হবে যে মিরর কি। তো মিরর আর লেন্স দুটো জিনিস। ধরো এটা যদি লেন্স হয় তো লেন্সের একদিকে আলো ফেললে সেই আলো কী হবে, লেন্সের সারফেসে পড়ার পরে অন্য সারফেস দিয়ে সেটা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, মানে আলো পড়ে পাস অ্যাওয়ে হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো সেটাকে বলবো হচ্ছে আমরা লেন্স। লেন্সের উপরে কখনো আলো পড়ে এভাবে রিফ্লেক্ট করবে না, ওকে, এরকমভাবে কখনো রিফ্লেক্ট করবে না। আর লেন্স হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, লেন্স হচ্ছে ট্রান্সপারেন্ট, ওর এক সাইড দিয়ে আরেক সাইড দেখা যায়, কিন্তু মিররের দুটো পিঠ এই পিঠ থেকে ওপিঠ দেখা যাবে না, ওকে। তো এটা হচ্ছে আমাদের লেন্স। এবার দেখো হচ্ছে মিরর। এটা যদি মিরর হয় তো মিররের একটা সারফেস হচ্ছে তোমার রিফ্লেক্টিং সারফেস থাকে, আর আরেকটা থাকে হচ্ছে নন রিফ্লেক্টিং সারফেস মিররের, ঠিক আছে। একটা হচ্ছে রিফ্লেক্টিং আর একটা হচ্ছে নন রিফ্লেক্টিং। তো রিফ্লেক্টিং সারফেসে যখন আলো পড়বে, আলো পড়ে সেটা ভেদ করে অন্যদিকে চলে যাবে না, আলো পড়ে সেটা এই সারফেস থেকে রিফ্লেক্ট করে যাবে, ওকে, রিফ্লেক্টিং সারফেসে। তো মিররের ক্ষেত্রে সবসময় একটা সারফেস রিফ্লেক্টিং সারফেস হচ্ছে, আর একটা হচ্ছে তোমার নন রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার আমরা দেখবো হচ্ছে কনকেভ মিরর কি আর কনভেক্স মিরর। তো এই একটা মিরর। এবার এই মিররের দেখো, মিররের দুটো সাইড হয়। এই যেটা ভেতরের দিকে ঢুকে আছে, যেটা ভেতরের দিকে ঢুকে আছে এই সাইডটাকে বলা হবে কনকেভ সাইড, কনকেভ সাইড, ঠিক আছে। আর যেটা বাইরের দিকে বেরিয়ে আছে, একটু ঢেউ খেলে আছে যে সাইডটা বাইরের দিকে, সেটাকে বলবো কনভেক্স সাইড, সেটা কি বলবো, কনভেক্স সাইড। এবার আমরা কি জানি, মিররের একটা সারফেস হয় তোমার রিফ্লেক্টিং সারফেস আর একটা নন রিফ্লেক্টিং সারফেস। তো যে মিররের ক্ষেত্রে ধরো এই যে এই যে মিররটা আছে, এই মিররের এখন যদি এই কনকেভ সাইডটা যদি রিফ্লেক্টিং সারফেস হয় আর অপোজিটে যেটা আছে সেটা যদি নন রিফ্লেক্টিং হয়, মানে কীরকম দেখাবে, ধরো এরকম মিরর, এর কনকেভ সাইড কোনটা, এটা, তার মানে এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, আর অপোজিটে যেটা আছে সেটাকে আমি নন রিফ্লেক্টিং সারফেসকে এরকমভাবে দাগ টেনে দিলাম বোঝানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে নন রিফ্লেক্টিং সারফেস। তো এই যে মিররটা তৈরি হলো এটাকে বলবো হচ্ছে আমরা কনকেভ মিরর, ওকে। ঠিক সেমভাবে ধরো আমি এখানে আরেকটা নিলাম মিরর, ঠিক আছে, স্ফেরিক্যাল মিরর নিলাম। এগুলো হচ্ছে সব স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে, প্লেন মিরর নয়, এগুলো কি সব স্ফেরিক্যাল মিরর। কারণ কি এই যে মিরর গোল গোল মিররগুলো দেখছো এগুলো সব একটা স্ফেয়ারের পার্ট, কোনো একটা স্ফেয়ার থেকে কেটে নেওয়া হয়েছে, ওকে। এবার দেখো এই মিররের এই দিকটা হচ্ছে কনকেভ সাইড, এই দিকটা হচ্ছে কনভেক্স সাইড। এবার এই মিররটা যদি এই যে কনভেক্স সাইডটা আছে, কনভেক্স সাইডে আলো পড়ে যদি রিফ্লেক্ট হয়, মানে এই কনভেক্স সাইডটাকে যদি আমরা রিফ্লেক্টিং সারফেস ধরি, ঠিক আছে, বা যদি হয়, তাহলে কী হবে, ভেতরের দিকে যেটা আছে সেটা নন রিফ্লেক্টিং সারফেস হবে। তাহলে এই যে মিররটা তৈরি হলো, মানে এরকম একটা মিরর যার এই সাইডটা হচ্ছে নন রিফ্লেক্টিং আর যেটা হচ্ছে কনভেক্স সাইড সেটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তো যে মিররের কনভেক্স সাইডটা, এই কনভেক্স সাইডটা রিফ্লেক্টিং সারফেস হিসাবে কাজ করবে সেই মিররকে বলবো হচ্ছে কনভেক্স মিরর, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো এই মিররটার ক্ষেত্রে যে এই মিররটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, যেটা হচ্ছে কনকেভ সাইড, মানে ভেতরের দিকে যে ঢোকা সাইডটা আছে, ভেতরের দিকে এই যে ভেতরের দিকে ঢুকছে এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, মানে আলো এখানে পড়ে এভাবে প্রতিফলিত হয়ে যাবে। তো এই মিররটাকে বলবো হচ্ছে আমরা কনকেভ মিরর, ওকে। তো চলো এবার মিররে কিছু পজিশন দেখতে হবে, যে সেন্টার অফ কার্ভেচার কি, এই যে জিনিসগুলো দেখতে হবে। তো আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা মিরর, কনকেভ মিরর। তো এই মিররটা একটা স্ফেরিক্যাল মিরর। তো এটা টোটাল এরকম একটা স্ফেয়ার, গোলকের একটা পার্ট, সেই গোলকের একটা অংশ থেকে এভাবে কেটে নেওয়া হয়েছে এই মিররটাকে, ঠিক আছে, কেটে নিয়ে এরকম একটা পোর্শন মিরর হিসাবে ইউজ করছি, ওকে। তো দেখো এই গোলকের, এই গোলকটা বা যে স্ফিয়ারটা আছে এর যেটা সেন্টার, এর এইটা তো সেন্টার। তো এই যে কার্ভেচারটা, মানে এই স্ফেরিক্যাল মিররটা থেকেই তো আমি এইটুকুনি পোর্শন কেটে নিয়েছি, দিয়ে আমি কনকেভ মিরর বানিয়েছি। তাহলে এই যে কার্ভেচারটুকুনি, এই কার্ভেচারটুকুনির যে সেন্টার সেটা কী হবে, সেটা হচ্ছে এই যে টোটাল স্ফিয়ারটা যেটা সেন্টার পয়েন্ট বলছি সেটাই হচ্ছে এই কার্ভেচারটার সেন্টার, ঠিক আছে, সেন্টার অফ দ্য কার্ভেচার। তো এরকম তুমি এরকম যদি একটা মিরর নাও, তো এই মিররটাকে যদি মোটামুটি এরকমভাবে গোল করো তাহলে এই সেন্টার পাচ্ছ। তো এটা হচ্ছে এর সেন্টার অফ কার্ভেচার, এই কার্ভেচারটার বা এই মিররটার এটা হচ্ছে সেন্টার, ওকে। এবার এই মিররের যেটা মিডিল পয়েন্ট, মানে ধরো এরকম একটা মিডিল পয়েন্ট আছে, তো এই মিডিল পয়েন্টটাকে বলা হবে তোমার পোল,
POLE পোল। ওকে, তো আমি সব মুছে দিলাম। এবার আমি একটা মিরর আঁকছি এখানে। এই হচ্ছে মিরর, এটা একটা কনকেভ মিরর। এবারে কনকেভ মিররের এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টের নাম কী দেবো আমরা? পোল। ঠিক আছে, আর ঠিক এই মিররটা যে স্ফিয়ারের অংশ, মোটামুটি একটা আইডিয়া করে যদি আমি আঁকি, তাহলে এরকম একটা স্ফিয়ারের অংশ, তাহলে এর যেটা সেন্টার, এটাই হচ্ছে এই যে কার্ভেচার বা এই যে মিররটা, এই মিররটা বা এই কার্ভেচারটার সেন্টার। তাহলে এটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার, সি দ্বারা ডিনোট করব। আর এটাকে পোলকে পি দ্বারা ডিনোট করব। তো সি আর পি এর যে লাইন জয়েনিং, এই যে সোজা একটা লাইন জয়েনিং হবে, এই লাইন জয়েনিংকে বা এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, লাইন জয়েনিংকে কী বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। তো মোটামুটি তুমি বুঝে গেছো যে কোন পয়েন্টটাকে কী বলবো। ওকে, তো আমি আরেকবার ছবিটা আঁকছি। ধরো এই হচ্ছে আমার কার্ভেচার বা মিরর, এর এটা হচ্ছে, এখানে হচ্ছে পোল আছে, এখানে সেন্টার আছে, এই লাইন জয়েন করে দিলাম, টেনে দিলাম দাগ। ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে সি, এই পয়েন্ট হচ্ছে পি, পি সি। সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, পি মানে হচ্ছে পোল। তো সি আর পি এর যে মিডিল পয়েন্ট, এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টকে বলা হবে ফোকাস পয়েন্ট। ওকে, তো এফ থেকে পি অবধি যে দূরত্ব, এফ থেকে পি অবধি যে দূরত্ব বা এফ থেকে সি অবধি যে লেন্থ, এই দুটো সমান। আর এই যে দূরত্ব এফ থেকে পি অবধি যে দূরত্ব, এটাকে বলবো হচ্ছে আমরা ফোকাল লেন্থ। ওকে, যে কোনো একটা মিররে এটাকে বলবো হচ্ছে ফোকাল লেন্থ, এফ থেকে পি অবধি যে দূরত্ব বা সি থেকে এফ অবধি যে দূরত্ব, যেহেতু সেম ডিস্টেন্স, তো এটাকে বলবো হচ্ছে আমরা ফোকাল লেন্থ। ওকে, এবার দেখো লাইট রের কিছু নিয়ম আছে। ধরো এটা আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল কোনো লাইট রে এসে যদি মিররে পড়ে, তাহলে এটা রিফ্লেক্ট করে কোন দিকে যাবে? এইটা একটা লাইট রে এসে পড়লো, যেটা দেখো এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এর সাথে পুরো সমান্তরাল। ঠিক আছে, মানে এই দুটো লাইন একে অপরকে কোনোদিনও টাচ করবে না। তো এই লাইট রেটা এখানে পড়ার পরে তারপরে এখান থেকে কোন দিকে যাবে? এখান থেকে এটা সোজা ফোকাস দিয়ে বেরোবে, যে রিফ্লেক্টেড রেটা সেটা সোজা ফোকাস দিয়ে বেরোবে। ওকে, তো প্রিন্সিপাল অ্যাক্সিসের এই যে প্যারালাল লাইন, এই প্যারালাল লাইন মিররের ওপরে পড়ার পরে, এই যে কনকেভ মিরর আছে, এই কনকেভ মিররের ওপরে পড়ার পরে এটা কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এই একটা রুল দেখলে। আরও অনেক নিয়ম আছে, যেরকম ধরো আমি আবার ড্র করছি, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। ওকে, এই পোল আর সি এর মধ্যে যে লাইন জয়েনিং, মিডিল হচ্ছে ফোকাস। এবার কোনো লাইট রে ধরো এসে সেটা ফোকাস দিয়ে এসে পড়ছে, তো ফোকাস দিয়ে এসে পড়ার পরে সেটা কোন দিক দিয়ে যাবে? তো ফোকাস দিয়ে এসে সেটা পড়ার পরে সোজা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল বেরোবে। ঠিক আগেরটা ঠিক উল্টো। আগেরটা কি দেখলাম, যে কোনো লাইটে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল আসে, তাহলে মিররে পড়ার পরে সেটা রিফ্লেক্ট হয়ে কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ঠিক সেমভাবেই কোনো লাইট রে যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সেটা রিফ্লেক্টিং সারফেসে পড়ার পরে বা মিররের উপরে পড়ার পরে সেটা কি হবে? সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরোবে। ওকে, তো এই দুটো রুল আমরা জানলাম, এবং এছাড়াও আরও রুল আছে, যেরকম এবার আমি মিররটা আঁকছি। দেখো এই হচ্ছে আমাদের মিরর, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস, এটা পি, সরি এটা সি, এটা পি, এটা হচ্ছে আমাদের ফোকাস। তো কোনো লাইট রে যদি ডাইরেক্ট সি দিয়ে যায়, তো সি দিয়ে গেলে কি হবে? সে যে দিক দিয়ে এসেছে, সি দিয়ে তার ইনসিডেন্ট হয়েছে, পতন হয়েছে, তো রিফ্লেক্টিং সারফেসে মানে মিররে পড়ার পরে সেটা রিফ্লেক্ট হয়ে যাওয়ার সময় সি দিয়েই যাবে। ঠিক আছে, যে দিক দিয়ে এসেছিলো সে সেদিক দিয়েই যাবে। যখন লাইট রে সি দিয়ে ইনসিডেন্ট হবে, সি দিয়ে যখন পড়বে, মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন লাইট রে যাবে, ঠিক আছে, তখন রিফ্লেক্ট করে যাওয়ার সময় সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরোবে। ওকে, এটা ছাড়াও আরও একটা নিয়ম আছে, বাট এখন ওটা লাগবে না, আমি ওগুলো সব ক্লাসে তোমাদের ডিসকাস করে দেবো। তো এটা আমি মুছে দিচ্ছি। তো এইখানে এবার যে কোশ্চেনটা বলেছে দেখো, ইন এ কনকেভ মিরর ইফ অবজেক্ট ইজ প্লেসড, অবজেক্টটাকে যদি আমরা প্লেস করি কোথায়? অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার মানে কার্ভেচারের একদম সেন্টারে। তো আমি সেটাই করব, এই নিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে সি সেন্টার, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে পি। এবার তুমি কোনো একটা অবজেক্টকে, এখানে তুমি সি এর উপরে কোনো অবজেক্টকে রেখেছো, তাহলে এখান থেকে এবার দেখো কোনো একটা ইমেজ তৈরি করতে গেলে, ঠিক আছে, যে কোনো দুটো লাইট রে নিলেই হবে। ঠিক আছে, যে কোনো দুটো লাইট রে
নিলেই হবে। সেই লাইট রে দুটো যে পয়েন্টে মিট করবে সেখানে ইমেজ তৈরি হবে। তো এখান থেকে একটা লাইট রে আমি কি সোজা নিচ্ছি, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। তাহলে এই লাইট রেটা এবার কোন দিকে যাবে, এখানে ইনসিডেন্ট হওয়ার পরে সেটা অলওয়েজ ফোকাস দিয়ে এরকম বেরিয়ে যাবে। ওকে, আর এখান থেকে আরেকটা লাইটের নিচে যেটাকে আমি ফোকাস দিয়ে নিয়ে গেলাম, তাহলে যেটা ফোকাস দিয়ে গেল সেটা কোন দিকে যাবে এবার রিফ্লেক্ট হয়ে, সেটা রিফ্লেক্ট হয়ে যাবে হচ্ছে তোমার সোজা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল বেরোবে। তো এরকম জায়গায় দেখো এই দুটো রিফ্লেক্টেড রে এরকম জায়গাতে মিট করলো, তাহলে এখানে ইমেজটা তৈরি হবে, এই পজিশনে ইমেজটা তৈরি হবে এরকম ভাবে। এবং এই ইমেজটা যেটা হবে সেটা ইনভার্টেড হবে, কারণ কি কনকেভ মিররে যে ইমেজগুলো তৈরি হয় পাঁচখানা কেস আছে, মানে টোটাল ছখানা কেস আছে, তার মধ্যে পাঁচখানা কেসে ইমেজ উল্টো তৈরি হবে, মানে ইনভার্টেড টাইপের। ঠিক আছে, মানে ধরো তুমি যদি কনকেভ মিররের সামনে দাঁড়াও, তাহলে কনকেভ মিররের সামনে তুমি যদি দাঁড়াও তাহলে তোমার পায়ের দিকটা নিচের দিকে আছে। ঠিক আছে, তো যখন ইমেজটা তৈরি হবে ইমেজের ক্ষেত্রে দেখবে তুমি পায়ের দিকটা উপরে চলে গেছে। ওকে, তো আমি এখানে একটা ডায়াগ্রামও আমার এখানে দেওয়া আছে, নেক্সট দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে দেখো, এখানে এক সেকেন্ড, এখানে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এই এবি হচ্ছে অবজেক্ট। কোথায় আছে এটা, সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়েছে। এবার এখান থেকে যে কোনো দুটো লাইট রে, ফার্স্ট লাইট রে দেখো কোথায় গেল, মিররে এসে পড়লো, পড়ার পরে সেটা কোন দিক দিয়ে যাচ্ছে, রিফ্লেক্ট হয়ে সেন্টার দিয়ে বেরিয়ে, এই সরি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, মিররে পড়ার পরে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। ঠিক সেমভাবে আরেকটা লাইট রে নিয়েছে দেখো, যেটা ফোকাস দিয়ে গেছে, তো ফোকাস দিয়ে যাওয়ার পরে সেটা কোন দিক দিয়ে বেরোবে, সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যাবে। এবার এই একটা রে আর এই একটা রে, এই দুটোই তো রিফ্লেক্টেড রে, তো এটা একটা রিফ্লেক্টেড রে, এটা একটা রিফ্লেক্টেড রে, এরা কোথায় মিট করছে, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে ইমেজটা তৈরি হবে। ওকে, তো দেখো এ বি ছিল ইমেজ, সেটা উল্টে গেছে, দেখো বিটা নিচের দিকে, মানে বিটা উপরের দিকে চলে এসেছে আর এটা নিচের দিকে চলে গেছে, ইমেজটা উল্টে গেছে, ইনভার্টেড টাইপের হয়ে গেছে। তো এখানে অ্যান্সার কি হবে, তো এখানে অ্যান্সার হবে যে অপশন ডি, মানে ইমেজটা যেটা তৈরি হচ্ছে সেটাও সেন্টার অফ কার্ভেচারে তৈরি হচ্ছে। এখানে দেখো এই যে ইমেজটা তৈরি হয়েছে এটা সিতেই তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল ওয়ার মেড টু ফল অন এ থিন গোল্ড ফয়েল বাই আর্নেস্ট রাদারফোর্ড। তো রাদারফোর্ড এই যে এক্সপেরিমেন্টটা করেছিল, এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো বুঝতে পারছো যে এখানে অ্যান্সার কী হবে, যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে আলফা পার্টিকেলই তোমার গোল্ড ফয়েলের ওপরে ফল করেছিল। ওকে, এখানে দেওয়া আছে দেখো ইনফরমেশন কি বলেছে, বিফোর রাদারফোর্ড এক্সপেরিমেন্ট দ্য বেস্ট মডেল অফ দ্য অ্যাটম দ্যাট ওয়াজ নোন টু আস ওয়াজ দ্য থমসন পাম্প পুডিং মডেল। মানে দেখো ডাল্টন বলে গেছিল যে অ্যাটমকে আর ভাঙা যায় না, অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল। ঠিক আছে, তো থমসন সেটা প্রুভ করেছিল যে না, অ্যাটমকে ভাঙা যায়, এবং তিনি অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে তিনি ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো অ্যাটমকে ভাঙা যায় সেটা তিনি প্রুভ করেছিলেন। দেন থমসন একটা অ্যাটমিক মডেল দিয়েছিল, যে অ্যাটমের স্ট্রাকচার কেমন হবে সেরকম একটা মডেল দিয়েছিল। তো সেখানে অ্যাটমের স্ট্রাকচার বলেছিল যে, থমসন বলেছিল যে অ্যাটমের স্ট্রাকচার হচ্ছে যে ওয়াটারমেলন আছে সেই ওয়াটারমেলনের মতো, তরমুজের মতো। তো ওয়াটারমেলনকে যদি মেরে ভাই মিডিল দিয়ে কাটো তাহলে কী পাবে, এরকম ক্রস সেকশন এরিয়া পাবে, এরকম তরমুজ টাইপের পাবে। তো সেখানে যে সিডগুলো আছে সেই সিডগুলো হচ্ছে ইলেকট্রন, আর বাকি যে পাল্প টাইপের আছে সেগুলো হচ্ছে তোমার পজিটিভলি চার্জ স্ফিয়ার। এরকম একটা মডেল দিয়েছিল যেটাকে বলা হয় পাম্প পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল থমসনের। ঠিক আছে, বাট থমসন থমসন যে এই অ্যাটমের এই যে মডেলটা দিয়েছিল এটাকে ভুল প্রুভ করেছিল হচ্ছে রাদারফোর্ড। কিভাবে, রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টার থ্রু, মানে তার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট অথবা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এই যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের দ্বারা সে দেখায় যে অ্যাটমের যে স্ট্রাকচার সেটা হচ্ছে অন্যরকম। মানে অ্যাটমের সেন্টারে কী থাকে, নিউক্লিয়াস থাকে, আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো এই যে স্ট্রাকচার, যে অ্যাটমের যে টোটাল মাস সেটা তার সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, এই জিনিসগুলো কিন্তু রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টের দ্বারা আবিষ্কার করেছিল। ওকে, তো এখানে লেখা আছে দেখো যে রাদারফোর্ড লেটার রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার। মানে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আমরা যেটা ভাবতাম সেই থিঙ্কিংটা আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। রাদারফোর্ড detected beams of alpha particle at thin gold foil to to test this model.
তো বুঝতে পারছো যে আর এখানে বলে দিয়েছে যে রাদারফোর্ড ডাইরেক্টেড বিমস অফ আলফা পার্টিকেলের যে বিম সেটা ডাইরেক্টেড করেছিল বা ফল করিয়েছিল কোথায়, গোল্ড ফয়েলের উপরে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, ঠিক আছে, গোল্ড ফয়েল। এবং তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে আছে, দেখো যে ইন দিস এক্সপেরিমেন্ট রাদারফোর্ড শোড আস দ্যাট দ্য অ্যাটম ওয়াজ মেনলি অ্যান এমটি স্পেস। অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম যে স্পেস আছে সবই হচ্ছে, মানে যত জায়গা আছে সেগুলো হচ্ছে সব এমটি, ফাঁকা, ঠিক আছে। শুধু সেন্টারে আছে নিউক্লিয়াস, যেখানে তার টোটাল মাস কনসেন্ট্রেটেড আছে আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ওকে, এটাই বলেছিলেন। তো পরীক্ষাতে এটাও কোশ্চেন আছে যে নিউক্লিয়াস কে ডিসকভারি করেছেন, তো তারও অ্যান্সার হবে রাদারফোর্ড। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অথবা আর ট্রু। নিচের কোন স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। তো স্টেটমেন্ট ওয়ান বলেছে, দেখো, ফিউজ ইজ জেনারেলি প্লেসড ইন সিরিজ উইথ দ্য ডিভাইস। তো আমার তো মনে হচ্ছে এই যে স্টেটমেন্টটা, এটা কারেক্ট অ্যান্সার, এটা ঠিক বলেছে। সেকেন্ড স্টেটমেন্ট কি বলেছে, দেখো, ফিউজ ইজ জেনারেলি প্লেসড ইন প্যারালাল উইথ দ্য ডিভাইস। না, ফিউজকে তো আমরা প্যারালালি কখনো কানেক্ট করি না কোনো ডিভাইসের সাথে বা কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে। তিন নম্বর যেটা বলেছে, দেখো, স্টেটমেন্ট বলেছে যে ফিউজ ওয়্যার হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট, এটাও ভুল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এতে বলেছে যে অনলি ওয়ান যেটা আছে, মানে এক নম্বর যে স্টেটমেন্ট, মানে ফিউজ ওয়্যারকে আমরা সিরিজে কানেক্ট করি, এটাই হচ্ছে ট্রু। তো দেখো এখানে অ্যান্সারে লিখে দেওয়া আছে যে ফিউজ ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ বিকজ হোয়েন ফিউজ মেল্ট, যখন ফিউজ গলে যাচ্ছে, ইট ব্রেকস ডাউন দ্য এন্টায়ার হোম সার্কিট, এই টোটাল হোম সার্কিটকে ব্রেক করে দিচ্ছে, যার ফলে কী হবে, কারেন্ট ফ্লো, মানে নো কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, তার ফলে সার্কিটের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্টের আর ফ্লো হবে না। ইন সিরিজ কানেকশন দ্য কারেন্ট ফর দ্য এন্টায়ার হাউস পাসেস থ্রু দ্য ফিউজ। ঠিক আছে, সিরিজ কানেকশনে যে টোটাল বাড়ির যে কারেন্ট ফ্লো, ঠিক আছে, সার্কিটের মধ্যে, সেটা ফিউজের থ্রুই যায়। তো এখানে একটা ছবিতে বোঝানো হয়েছে, দেখো এখানে পাওয়ার সোর্স আছে, ব্যাটারি বা কিছু, এখানে একটা বাল্ব দেওয়া আছে, তো বাল্বটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা দেখো এদিক দিয়ে যাচ্ছে, এদিকে যাওয়ার পথে এখানে দেখো ফিউজ পড়ছে, এখানে ফিউজ দেওয়া আছে প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ফিউজ। তো ফিউজকে দেখো এখানে সিরিজে কানেক্ট করা আছে, ঠিক আছে। তো দেখো সিরিজ কানেকশন মানে বুঝতে পারছো যে কোনো একটা ডিভাইসের যে শেষ পয়েন্ট তার সাথে অন্য একটা ডিভাইসের প্রথম পয়েন্টকে কানেক্ট করা আছে, এটা হচ্ছে সিরিজ কানেকশন। তো এখন এই ফিউজ ওয়্যার যেটা দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যদি এদিক দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে পরে ফিউজ ওয়্যারটা গলে যাবে। তো ফিউজ ওয়্যার গলে যাবে মানে ফিউজ ওয়্যারের যে মেল্টিং পয়েন্ট সেটা আমাদেরকে লো রাখতে হবে। এবং ফিউজ ওয়্যারকে যে যদি আমরা গলাতে চাই তাহলে তো হিটও প্রডিউস করতে হবে, তাপও তৈরি করতে হবে। এই জন্য ফিউজ ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা হাই রেজিস্ট্যান্স রাখা হয়, তার ফলে কারেন্ট ফ্লো হতে গেলে বাধা প্রচুর পাবে, তার ফলে হিট প্রচুর প্রবাহিত হবে, ঠিক আছে, তার ফলে ফিউজ ওয়্যারটা গলে যাবে। ধরো এদিক দিয়ে যখন প্রচুর একটা হিউজ পরিমাণ কারেন্ট যাবে তখন হিউজ পরিমাণে রেজিস্ট্যান্স বা বাধা ক্রিয়েট হবে, মানে বাধা তো হিউজ আছেই, তো যখন প্রচুর বেশি কারেন্ট যাবে তখন প্রচুর বেশি রেজিস্ট্যান্সের জন্য প্রচুর বেশি পরিমাণে হিট জেনারেট করবে, যে হিটের জন্য এই ফিউজ ওয়্যারটা কেটে যাবে, তার ফলে আর ফার্দার কারেন্ট ফ্লো হবে না, তার ফলে ওই যে এক্সেসিভ কারেন্ট যেটা যাচ্ছিল সেটা আর এই বাল্বের মধ্যে দিয়ে যেতে পারবে না, তার ফলে আমাদের এই ডিভাইসটা সেফ থেকে যাবে। তো বাড়ি ঘরে যে টোটাল সার্কিট, সেই টোটাল সার্কিটকে যদি আমরা সেফ রাখতে চাই তাহলে সেফ রাখতে গেলে আমাকে ফিউজকে অলওয়েজ সিরিজে কানেক্ট করতে হবে। তার ফলে তাতে কী হবে, যখন বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে তখন ফিউজটা গলে যাবে, তার ফলে যে হেভি কারেন্টটা ছিল বা ওভার যে কারেন্টটা ছিল সেটা আর সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না, ফলে সার্কিটের সাথে যত ডিভাইস বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কানেক্টেড থাকবে সেগুলো সেফ থাকবে। ওকে, আরেকটা কোশ্চেন পরীক্ষাতে আসে যে ফিউজ ওয়্যার কিসের কিসের অ্যালয়। তো এখানে দেওয়া আছে, দেখো ফিউজ ওয়্যার হচ্ছে টিন আর লেডের অ্যালয়। ওকে, আরও হচ্ছে ফিউজ ওয়্যারের যে অ্যালয় সেটা টিন আর লেডের কেন তৈরি করা হয়, কারণ কি বিকজ অফ ইটস হাই রেজিস্ট্যান্স, এই মিক্সচারটার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে অনেকটা বেশি এবং লো মেল্টিং পয়েন্টের জন্য, ঠিক আছে। চলো এরপরে নেক্সট এমসিকিউ বলেছে, দেখো যে নয়েজ ইজ মেজার্ড ইন হুইচ ইউনিট। নয়েজ আমরা কোন ইউনিটে মেজার করব। তো নয়েজ মেজার করা হয় তোমরা সবাই জানো ডেসিবেল। ওকে, তো কিছু নয়েজ রিলেটেড কিছু ফ্যাক্ট বা ইনফরমেশন আমরা দেখব। যেরকম দেখো এখানে নর্মাল কনভারসেশনে যে নয়েজ ক্রিয়েট হয় সেটা কতটা ডেসিবেলে হয়, 60 ডেসিবেল, ঠিক আছে। হ্যাজার্ডাস নয়েজ পলিউশন যেটা, ঠিক আছে, তার যে যতটা অবধি সে নয়েজ লেভেল ক্রিয়েট করে সেটা হচ্ছে 80 ডেসিবেল অবধি।
তারপর দেখো লাউড রক কনসার্ট ইজ অ্যাবাউট 120 ডেসিবেল, মানে 120 ডেসিবেল। তারপর হচ্ছে থান্ডারস্টর্ম, মানে যে বিদ্যুৎ চমকানো বা বাজ পড়া যেটা, তার জন্য যে আওয়াজটা তৈরি হয়, ঠিক আছে, সাউন্ডটা, সেটা তো নয়েজ পলিউশন ঘটাচ্ছে। তো সেটা কতটা ঘটাচ্ছে, সেটা 90 থেকে 100 ডেসিবেল অবধি নয়েজ ক্রিয়েট করছে। ওকে, এরপরে দেখো এখানে কিছু আরও ফ্যাক্ট দেওয়া আছে যে ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া, সেখানে ডে টাইম কত ডেসিবেল অবধি সাউন্ড প্রডিউস করা যেতে পারে। তো সেটা হচ্ছে 75, আর নাইট টাইমে 70 ডেসিবেলের ওপরে মানে নয়েজ প্রডিউস করা যাবে না। ওকে, তারপর দেখো হচ্ছে কমার্শিয়াল যে এরিয়া, সে কমার্শিয়াল এরিয়াতে ডে টাইমে লিমিট দেওয়া আছে 65 ডেসিবেল, আর নাইট টাইমে লিমিট দেওয়া আছে 55 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে ডে টাইমে তোমার 55 ডেসিবেল, আর নাইট টাইম হচ্ছে 45 ডেসিবেল। ঠিক আছে, এই হচ্ছে লিমিট। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, যে ডিউরিং হেভি এক্সারসাইজ, যখন আমরা হেভি এক্সারসাইজ করি তখন যে ব্রিদিং রেট আর হার্ট রেট কিন্তু আলাদা। ব্রিদিং রেট মানে যে আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি, এই যে রেটটা, এটা মিনিটে কতবার করছি সেটাকে বলা হচ্ছে। তো সেটাকে বলবো আমরা ব্রিদিং রেট। তো এই ব্রিদিং রেট ইন অ্যান অ্যাডাল্ট অ্যাভারেজ পার্সন ক্যান ইনক্রিজ আপ টু পার মিনিট, মানে যখন আমরা হেভি এক্সারসাইজ করি তখন আমাদের নর্মাল যে ব্রিদিং রেট থাকে সেটা কতটা পরিমাণ ইনক্রিজ করে, সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। কি বলেছে এখানে অ্যান্সার, এখানে তো অ্যান্সার হবে 25, মানে হচ্ছে অপশন সি যেটা আছে ওটা হবে রাইট অ্যান্সার। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখো, যে ব্রিদিং রেটস মে ইনক্রিজ ফ্রম এ নর্মাল রেস্টিং রেট অফ 15 ব্রিথস পার মিনিট ইফ দ্য এক্সারসাইজ ইজ ইন্টেন্স। যদি আমরা ইন্টেন্স লেভেলে এক্সারসাইজ করি দেন 15 ব্রিথ পার মিনিট অবধি ইনক্রিজ করবে। ওকে, কিন্তু যখন আমরা হেভি এক্সারসাইজের কথা বলেছি, মানে যখন হেভি এক্সারসাইজ বা ভিগোরাস এক্সারসাইজ করব, তখন ব্রিদিং রেট যেটা সেটা ইনক্রিজ করবে 25 টাইমস। ওকে, তারপরে দেখো বলেছে এখানে ফর হিউম্যানস দ্য টাইপিক্যাল রেসপিরেটরি রেট ফর এ হেলদি অ্যাডাল্ট অ্যাট রেস্ট, মানে কোনো হেলদি অ্যাডাল্টের যে রেসপিরেটরি রেট বা ব্রিদিং রেট সেটা হচ্ছে 12 থেকে 16 ব্রিথস পার মিনিট। আমি যেটা বলছিলাম এটা তো ব্রিদিং রেটের কথা বললাম, এছাড়া দেখো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে হার্ট বিট রিলেটেড, মানে আমাদের যে হার্ট, সে হার্ট তো বিটিং করছে কন্টিনিউয়াসলি, হার্ট বিট করছে মানে পাম্প করছে, ব্লাডকে পাঠাচ্ছে টোটাল বডির সমস্ত জায়গাতে। ঠিক আছে, তো সেই হার্ট বিটের বা হার্ট বিটটাকে যেটা বলছি বা যেটা হার্ট রেট বলছি সেটা কত, সেটা হচ্ছে 72 থেকে 80 পার মিনিট। ঠিক আছে, পার মিনিটে আমাদের হার্ট 72 থেকে 80 টাইমস সে কী করে, বিট করে। ওকে, এবার বলেছে দেখো, ইফ উই কাউন্ট আওয়ার হার্ট বিটস আফটার রানিং ফর এ হোয়াইল, কিছুটা হাঁটার পরে যদি আমরা হার্ট বিট কাউন্ট করি তাহলে সেটা কি দেখবো, উই উইল ফাইন্ড ইট টু বি মোর দ্যান 100 পার মিনিট। তখন আমরা এটা দেখবো যে 100 পার মিনিট মানে 1 মিনিটে 100 বারের থেকেও বেশি দেখবো, মোর দ্যান। আর যখন আমরা ভিগোরাস বা হেভি যখন আমরা এক্সারসাইজ করব তখন আমাদের যে হার্টবিট সেটা 150 থেকে 200 বিট পার মিনিট অবধি পৌঁছে যেতে পারে, মানে পার মিনিটে আমাদের হার্ট সেই মুহূর্তে যখন আমরা এক্সারসাইজ করব, রিগোরাস এক্সারসাইজ করব, হেভি এক্সারসাইজ করব, তখন 150 থেকে 200 বার বিট করে। ওকে, তো চলো এছাড়াও আরও অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে, ওগুলো তোমরা পড়ে নিও, দেখে নিও। এখানে আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড ক্লটিংয়ে কোন ভিটামিন আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, তো দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার ভিটামিন কে। ভিটামিন কে সাহায্যে কি করে, ব্লাড ক্লটিংয়ের জন্য কিছু ফ্যাক্টর থাকে। ঠিক আছে, যেরকম যে ব্লাড ক্লটিং কিছু প্রোটিন হয়, থ্রম্বিন, ফাইব্রিন, তো এই যে প্রোটিনগুলো এইগুলো তৈরি করা হচ্ছে লিভার। তো লিভার এগুলো ভিটামিন কে এর সাহায্যে তৈরি করে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখার পরে কি বলেছে, হোয়াই ইজ দ্য কালার অফ হিউম্যান ব্লাড রেড। তো এটা তোমরা সবাই পারবে, অপশন বি, বিকজ অফ হিমোগ্লোবিন। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং মেটাল রিমেন্স ইন লিকুইড ফর্ম অ্যাট রুম টেম্পারেচার। যে নিচের কোন মেটালটি লিকুইড ফর্মে থাকে রুম টেম্পারেচারে, আমাদের যে নর্মাল যে রুম টেম্পারেচার সেই রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে পাই। ওকে, তো সেটা দেখো কি বলেছে। তো অ্যান্সার হচ্ছে মার্কারি,
দ্য অনলি স্টেবল লিকুইড এলিমেন্ট মেটাল অ্যাট রুম টেম্পারেচার ইজ মার্কারি। ওকে, যেটা মোটামুটিভাবে লিকুইড ফর্মে কখন চলে আসে, -38.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে গেলেই ওটা লিকুইড হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও দেখো কিছু মেটাল আছে যারা রুম টেম্পারেচারে কিছুটা উপরে টেম্পারেচারে তারা কিন্তু মেটাল। দেখো 3 more stable element metal melt জাস্ট অ্যাবভ রুম টেম্পারেচারে জাস্ট কিছুটা ওপরে টেম্পারেচারে এরা গলে যায় বা লিকুইড ফর্মে থাকে। যেরকম হচ্ছে দেখো সিজিয়াম সিজিয়ামের যে মেল্টিং পয়েন্ট সেটা বুঝতে পারছো 28.5 ডিগ্রি সেলসিয়াস। গ্যালিয়ামের যে মেল্টিং পয়েন্ট সেটা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। রুবিডিয়াম এই যেটা মেল্টিং পয়েন্ট সেটা কত, 39 ডিগ্রি সেলসিয়াস। তো 28, 30 বা 39 এগুলো মোটামুটি রুম টেম্পারেচারের কিছুটা অ্যাবভ টেম্পারেচার। ওকে, এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে হোয়াই তাজমহল ইজ সাফারিং ফ্রম মার্বেল ক্যান্সার। তাজমহল কেন মার্বেল ক্যান্সারের জন্য সাফারিং করছে? তো আমরা প্রথমে দেখবো যে মার্বেল ক্যান্সার কি। তো দেখো বলেছে যে মার্বেল ক্যান্সার কি, দ্য অ্যাসিড ইন দ্য অ্যাসিড রেন মানে অ্যাসিড বৃষ্টির মধ্যে যে অ্যাসিড থাকে কি বলেছে, রিয়াক্ট উইথ ক্যালসিয়াম কার্বনেট, সেটা ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াক্ট করে অফ মার্বেলের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে, সেই ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন করে এবং সেটাকে ডিগ্রেডও করে দেয়। ওকে, দিস ফেনোমেনন ইজ কল্ড মার্বেল ক্যান্সার। এই ঘটনাটাকে বলা হচ্ছে মার্বেল ক্যান্সার। মানে অ্যাসিড বৃষ্টির মধ্যে যে অ্যাসিড আছে সেটা মার্বেলের ক্ষয় ঘটিয়ে দিচ্ছে। ঠিক আছে, মার্বেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন করে ওকে ক্ষইয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে আমরা মার্বেল ক্যান্সার। এবার দেখবো হচ্ছে যে অ্যাসিড রেনটা কি জিনিস। ওকে, তো দেখো অ্যাসিড রেন কি বলছে, অ্যাসিড রেন ইজ কজড বাই এমিশন অফ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড। অ্যাসিড রেন কিসের জন্য হয়? অ্যাসিড রেন ইজ কজড বাই এমিশন অফ, প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে বা বায়ুতে যদি সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বেশি পরিমাণে থাকে তাহলে কি হয়, অ্যাসিড রেন প্রডিউস হয়। কি হয়, এই সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড হুইচ রিয়াক্ট উইথ দ্য ওয়াটার মলিকিউল, ঠিক আছে, ইন দ্য অ্যাটমসফিয়ারে যে জলের কণা আছে বা ওয়াটার ভেপার আছে তার সাথে রিয়াক্ট করে এটা কি করে, প্রডিউস অ্যাসিড প্রডিউস করে। ইট কনসিস্ট, এবার দেখো কি কি অ্যাসিড প্রডিউস করে সেগুলো লেখা আছে। তো সালফার ডাইঅক্সাইড যেটা সেটা সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে, আর যেটা নাইট্রোজেন অক্সাইড সেটা নাইট্রিক অ্যাসিড প্রডিউস করে। ঠিক আছে, এবার নাইট্রোজেন অক্সাইড কোথা থেকে তৈরি হচ্ছে সেটা এখানে লেখা আছে যে লাইটেনিং স্ট্রাইক। ঠিক আছে, মানে যে ঝড় বৃষ্টির সময় যে লাইটেনিং হয় তা সেখান থেকে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, বায়ুতে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তো সেই নাইট্রোজেন তখন নাইট্রোজেন অক্সাইডে কনভার্ট হয়। আর সালফার ডাইঅক্সাইড প্রডিউস হয় কোথা থেকে, সেটা হচ্ছে ভলকানিক ইরাপশন থেকে প্রডিউস হয়। আর এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর পরিমাণে এই সালফার ডাইঅক্সাইডও প্রডিউস হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো থাকে। তো বুঝতে পারছো যে এখানে যে তাজমহলের যে মার্বেল ক্যান্সার সেটা কি জন্য হচ্ছে, সেটা বিকজ অফ সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এই সালফার ডাইঅক্সাইড কি করছে, সালফিউরিক অ্যাসিড প্রডিউস করছে ওয়াটারের সাথে রিয়াকশন করে। আর সেই সালফিউরিক অ্যাসিড তোমার মার্বেলের ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন করে সেটাকে ডিগ্রেড করে দিচ্ছে, ক্ষয়ে দিচ্ছে। এখানে দেখো লেখা আছে যে ইচিং অফ মার্বেল, মানে মার্বেলের উপরে যে আমরা ডিজাইন করি, টেকনিক করি, ঠিক আছে, আর্ট ক্রিয়েট করি, আর্ট বা ডিজাইন করার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে ইচিং। এবার তার মানে মার্বেলের উপরে যদি ডিজাইন করতে হয় তো মার্বেলকে তো আমরা হাতুড়ি বা অন্য কোনো কিছু দিয়ে তো মেরে মেরে আর ডিজাইন করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, মার্বেলকে অ্যাসিডের দ্বারা সেই সমস্ত জায়গাগুলোতে ক্ষইয়ে, ঠিক আছে, আমাকে সেখানে অ্যাসিড মানে এই যে H2SO4 বা HNO3 নাইট্রিক অ্যাসিড এদের দ্বারা রিয়াকশন ঘটিয়ে ওই জায়গাগুলোতে কিছু জায়গা ক্ষয়ে যাবে, ক্ষয়ে আর কি ডিজাইন করা হয়। ঠিক আছে, যেরকম হয় একটা আর্ট বা ডিজাইন করতে গেলে কোনো একটা পাথরের গায়ে বা কিছুর উপরে, সেখানে উঁচু নিচু অনেক হাত পা বা কোনো একটা নর্মাল ডিজাইন করো, সেখানে একটু উঁচু নিচু তো করতে হবে। তো সেখানে একদম মসৃণ তো থাকবে না মার্বেলটা, না। তো মার্বেলটাকে আমাকে কোথাও ডিপ্রেশন আনতে হবে, মানে কোথাও একটু খাদ টাইপের হবে, কোথাও একটু উঠে থাকবে। তো এই জিনিসগুলো করতে গেলে আমাকে এই যে মার্বেল আছে মার্বেলের উপরে অ্যাসিড দিয়ে রিয়াকশন ঘটিয়ে এগুলো করা হয়। ঠিক আছে, আর এই টেকনিককে বলা হয় ইচিং অফ মার্বেল। চলো এরপরে
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে ক্যান্সার ট্রিটমেন্ট ইজ ডান বাই হুইচ অফ দ্য ফলোইং নোবেল গ্যাস, কোন নোবেল গ্যাসের দ্বারা ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়। ওকে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার রেডন, অপশন বি রেডন। তো এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম দেখো যে রেডন ইজ দ্য হেভিয়েস্ট গ্যাস। ওকে, রেডন হচ্ছে সব থেকে হেভিয়েস্ট গ্যাস। তারপরে হিলিয়াম সম্পর্কেও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে আফটার হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে হিলিয়াম ইজ দ্য সেকেন্ড লাইটেস্ট অ্যান্ড সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স। সব থেকে লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম। ওকে, আর আমাদের ইউনিভার্সে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে সেকেন্ডে আছে হচ্ছে হিলিয়াম। এবার দেখো যেটা হচ্ছে লিকুইড হিলিয়াম, এই লিকুইড হিলিয়াম ইজ ইউজড ইন দ্য ক্রায়োজেনিক যে অ্যাপ্লিকেশন আছে, সেই ক্রায়োজেনিক অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করা হয়, পার্টিকুলারলি ইন কুলিং অফ সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট কোথায় ইউজ করা হয়, এমআরআই এর মধ্যে। ঠিক আছে, এমআরআই মেডিকেল পারপাসে এমআরআই করতে অনেকে যায়, যে স্পাইনাল কর্ডের বা কোথাও ইমেজ মানে তুলতে হলে। ঠিক আছে, তো সেই এমআরআই এর মধ্যে যে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট থাকে তাকে কুল করতে লিকুইড হিলিয়ামকে ইউজ করা হয়। আর নিয়নকে কোথায় ইউজ করা হয়, নিয়ন ইজ ইউজড ইন ফ্লুorescent বাল্ব, ফ্লুorescent বাল্বের মধ্যে ইউজ হয় ফর অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে পারপাস, অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে পারপাসের জন্য এটাকে ইউজ করা হয়। নেক্সট চলো, নেক্সট বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং মাল্টিপ্লাইজ ভেরি স্লোলি ইন কম্পারিজন টু আদার, নিচের কোনটা খুব দ্রুত মাল্টিপ্লাই করে। ঠিক আছে, মানে একটা থেকে আরেকটা তৈরি হয়, একটা থেকে আরেকটা তৈরি হয়, মানে এই প্রজনন বা রিপ্রোডিউস করে। তো দেখো যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস আছে, এগুলো কি, এগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম। তো মাইক্রো অর্গানিজমের মধ্যে কারা পড়ছে, মাইক্রো অর্গানিজমে পড়ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস। তো এরা খুব ফাস্ট মাল্টিপ্লাই হয়, এরা খুব ফাস্ট একটা থেকে আরেকটায় পরিণত হয়। যেরকম এখানে এক্সাম্পলে দেওয়া আছে দেখো, আন্ডার আইডিয়াল কন্ডিশন মেনি টাইপস অফ ব্যাকটেরিয়া ক্যান ডাবল এভরি 20 মিনিট। তো 20 মিনিট প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে 20 মিনিটে ডবল হবে তা নয়, এগুলো ভ্যারি করে। কোনো ব্যাকটেরিয়া 10 মিনিটেও তোমার ডবল হয়ে যায়। তো এটা একটা রাফ একটা ইনফরমেশন মোটামুটিভাবে। তো যেরকম আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখো, দেখো যে পোটেনশিয়ালি ওয়ান ব্যাকটেরিয়া ক্যান মাল্টিপ্লাই টু মোর দেন 3000 ইন 5 আওয়ার। যদি কোনো একটা ব্যাকটেরিয়া 20 মিনিটে ডবল হয়, ঠিক আছে, তাহলে সেই ব্যাকটেরিয়াটা মোটামুটি 5 ঘন্টার মধ্যে 30,000-এরও বেশি প্রডিউস করে দেবে ব্যাকটেরিয়া। ওকে, আর যদি 8 আওয়ার দেখি, তো 8 আওয়ারে ওটা 16 মিলিয়ন মানে ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারবে একটা ব্যাকটেরিয়া থেকে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন ডি ওর্ম। কারণ কি, ওর্ম এতটা ফাস্ট রিপ্রোডাকশন করতে পারে না, ওর্মের যে রিপ্রোডাকশন প্রসেস সেটা অনেকটাই স্লো। ঠিক আছে, 30 দিন বা 60 দিন, বিভিন্ন টাইপের ওর্ম আছে, সেগুলো এক একটা মানে যেহেতু বিভিন্ন টাইপের ওর্ম আছে, তাই তাদের রিপ্রোডাকশন এর যে টাইম পিরিয়ড সেটাও বিভিন্ন রকমের। কেউ 30 দিনে করে, কেউ 28 দিনে, কেউ 27 দিনে। ঠিক আছে, তো এরপর নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কজ অফ অ্যারাইজ অফ মায়োপিয়া, মায়োপিয়ার কজটা কি। তো মায়োপিয়া কি, তো দেখো লেখা আছে মায়োপিয়া ইজ অলসো নোন অ্যাজ এ নিয়ার সাইটনেস। মায়োপিয়াকে কি বলা হয়, নিয়ার সাইটনেস। নিয়ার সাইটনেস মানে, মানে যে ব্যক্তিটার মায়োপিয়া হবে সে কি করতে পারবে, ক্যান সি নিয়ার বাই অবজেক্ট, সে সব থেকে কাছের অবজেক্টকে সে দেখতে পাবে, সে নিয়ার বাই অবজেক্টকে সে ক্লিয়ারলি দেখতে পাবে, বাট ক্যান নট সি ডিস্টেন্ট অবজেক্ট ক্লিয়ারলি, বাট দূরের অবজেক্টকে সে ক্লিয়ারলি দেখতে পাবে না। তারপর লেখা আছে দেখো এটা কেন হয়, ইন এ মায়োপিক আই দ্য ইমেজ অফ ডিস্টেন্স অবজেক্ট ইজ ফর্মড ইন ফ্রন্ট অফ রেটিনা, রেটিনার সামনে তৈরি হয়, নট অ্যাট দ্য রেটিনা ইটসেলফ, রেটিনার ওপরে নয়। কারণ কি, তোমরা জানো যে এখানে দেখতে পাচ্ছ এই যে লাইট রেগুলো যাচ্ছে, এই লাইট রেগুলো এরা এখানে লেন্সের উপরে পড়ার পরে এই যে রেটিনাতে গিয়ে ডাইরেক্ট দেখো রেটিনাতে গিয়ে ফল করছে না, রেটিনার ঠিক একটু আগে আগে এরকম পজিশনে দেখো এটা মিট করছে। তো যে পজিশনে লাইট রেগুলো মিট করবে সেখানে তো ইমেজ তৈরি হবে। তো রেটিনাতে যদি ইমেজ তৈরি না হয় তাহলে সেই ইমেজটা দেখতে ব্লার টাইপের লাগবে। ঠিক আছে, তো এটা সাধারণত দূরে থাকা বস্তু যখন হবে তখন সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আসে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে লাইট রেগুলো এরা অনেক দূর থেকে আসছে, কারণ কি সেটা কি করে বুঝবো আমরা, এই যে প্যারালাল লাইট রে নেওয়া হয়েছে না, তো প্যারালাল লাইট রে কখন নেওয়া হয়, যখন কোনো একটা অবজেক্ট অনেক দূরে আছে অ্যাজিউম করা হয়, তখন সেখান থেকে যে লাইট রেগুলো আসছে সেগুলো সব প্যারালাল ধরা হয়। ঠিক আছে, এই প্যারালাল লাইট রে এসে দেখো এখানে পড়ার পরে এটা ঠিক রেটিনা, দেখো এই যে চোখের একদম ভেতরের দিকে যে লাইনটা আছে এটা হচ্ছে রেটিনা,
কভারিংটা হচ্ছে রেটিনা। তো সেই রেটিনার ওপরে না পড়ে তার একটু আগেই পড়ে যাচ্ছে, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে, যে কারণে সেই ব্যক্তিটা দূরের বস্তুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো দেখো এর কারণটা কি, দেখো লেখা আছে যে কজ অফ ডিফেক্ট, ডিফেক্টের কারণ কি। তো এর অনেকগুলো কারণ হতে পারে, যেরকম হচ্ছে এক্সেসিভ কার্ভেচার অফ দ্য আই, আই লেন্স। ঠিক আছে, আই লেন্স যদি এক্সেসিভ কার্ভেচার মানে কার্ভ হয়ে যায়, তারপর হচ্ছে ইলংগেশন অফ আইবল, আইবল যদি একটু ইলং হয়ে যায়, মানে একটু যদি লম্বা যদি বেড়ে যায় আর কি। তারপর হচ্ছে তোমার এক্সেসিভ কার্ভেচার অফ দ্য কর্নিয়া, কর্নিয়ার যদি কার্ভেচার, এই যে কর্নিয়া বলতে এই বাইরের দিকে যে লেয়ারটা দেখছো এটা, ঠিক আছে, এটা যদি একটু বেশি কার্ভ হয়ে যায়, ঠিক আছে, এরকম একটু বেশি যদি কার্ভ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। তো এর কারেকশন কি, তো কারেকশন অফ মায়োপিয়া বলছে দেখো, দিস ডিফেক্ট ক্যান বি কারেক্টেড বাই ইউজিং কনকেভ লেন্স। এখানে ইউজ করা হয়েছে, দেখো এখানে কনকেভ লেন্স ইউজ করা হয়েছে, তার ফলে এই রেটা একটু এদিকে ডাইভার্জ হয়ে গেছে, একটু ডাইভার্জ হয়ে গেছে। এবার ডাইভার্জ হয়ে সেটা এখানে কিসের উপরে পড়ছে, এখানে কর্নিয়ার উপরে পড়ছে। কর্নিয়া আবার কি করছে, সেটাকে কিছুটা কনভার্জ করছে, দিয়ে লেন্সের উপরে ফেলছে, দিয়ে লেন্স ওটাকে কনভার্জ করে একদম রেটিনার উপরে ফেলছে। ঠিক আছে, তার ফলে সে এবার দূরের ইমেজকে ঠিকঠাকভাবে দেখতে পাবে, ক্লিয়ারলি দেখতে পাবে। বুঝতে পারলে? তো মায়োপিয়ার যে কজ, সেই কজটা কি, কজটা হচ্ছে এক্সেসিভ কার্ভেচার অফ দ্য আইলেন্স, আইলেন্সের এক্সেসিভ কার্ভেচারের জন্য মায়োপিয়া হতে পারে। ওকে, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, বাকি কোনোটাই এখানে ম্যাচ করছে না। তো এরপরে চলো নেক্সট। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে অ্যাকোয়া রিজিয়া ইজ এ মিক্সচার অফ, তো অ্যাকোয়া রিজিয়া তোমরা জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিক্সচার। তো অ্যাকোয়া রিজিয়া হচ্ছে তোমার সাধারণত কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের মিক্সচার, অপশন ডি। আর অ্যাকোয়া রিজিয়ার মধ্যে কি হয়, নোবেল মেটাল, যেরকম হচ্ছে গোল্ড প্ল্যাটিনাম, এরা হচ্ছে নোবেল মেটাল, এরা কারোর সাথে রিয়াকশন করে না, এরা শুধুমাত্র এই যে অ্যাকোয়া রিজিয়া সলিউশন আছে এর মধ্যে এরা ডিজলভ হয়, তাছাড়া অন্য কিছুর মধ্যে ডিজলভ হয় না। এই জন্য অ্যাকোয়া রিজিয়াকে বলা হয় রয়্যাল ওয়াটার। ঠিক আছে, এই জন্য অ্যাকোয়া রিজিয়াকে বলা হয় রয়্যাল ওয়াটার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে হোয়াট ইজ দ্য মাস অফ 4 মোল অফ অ্যালুমিনিয়াম অ্যাটম, 4 মোল অ্যালুমিনিয়াম অ্যাটমের মাস কত। তো অ্যালুমিনিয়াম অ্যাটমের যে মোলার মাস, সেই মোলার মাস হচ্ছে 27-এর কাছাকাছি। ওকে, কোথায় গেল, এক সেকেন্ড। তো অ্যালুমিনিয়াম অ্যাটমের যে মোলার মাস সেটা হচ্ছে 27-এর কাছাকাছি। এবার এই 27 ওর যেহেতু মোলার মাস, তাই 27 গ্রাম কোনো কিছু যেটাই মোলার মাস হবে, সেই তত গ্রাম, সেই জিনিসটা বলতে 1 মোলকে বোঝায়। তার মানে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অ্যাটম বলতে 1 মোল অফ অ্যালুমিনিয়ামকে বোঝাবে। ঠিক আছে, 20 গ্রামটা যেহেতু হচ্ছে অ্যালুমিনিয়ামের মোলার মাস, তো সেই 20 গ্রাম অ্যালুমিনিয়াম বলতে 1 মোল অফ অ্যালুমিনিয়ামকে বোঝাবে। তার মানে 1 মোলের মধ্যে কত গ্রাম আছে, 27 গ্রাম আছে। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে 4 মোলে কত থাকবে, তো 1 মোলে যদি থাকে 27, তাহলে 4 মোলে কত থাকবে, 4 ইন্টু 27। তো 4 ইন্টু 27 করলে কত হবে, 4 7 28, আর এদিকে হচ্ছে 80, মানে হচ্ছে 108 গ্রাম। অপশন বি রাইট অ্যান্সার। ওকে,